একটা নতুন সরকার যখন ক্ষমতায় আসে তখন সব থেকে বেশি মানুষের নজর থাকে যে তারা কোন দিকটায় বেশি গুরুত্ব দিচ্ছে। কিছু সংশোধনমূলক কাজ থাকে আর কিছু থাকে উন্নয়নমূলক কাজ। আর আমাদের মতো বাংলার ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বেশি দরকার তো উন্নয়নমূলক কাজ, এটা মোটামুটি সবাই জানেন, কারণ বহু কিছু নিয়ে আলোচনা হয়। শিল্প নিয়ে আলোচনাটা বহু বছর হয়ে গেছে যে বাংলার রাজনীতি বা সরকারি জায়গায় শোনা যায় না। একটা অদ্ভুত, শুনলে লোকজন একটা অদ্ভুত মস্করা করার মতো হাসে। তো এরকম পরিস্থিতিতে যিনি আমাদের হয়তো একটু আশার আলো দেখাতে পারবেন, তিনি আজকে আমার সামনে বসে আছেন, শ্রী তাপস রায়। তাপসদা, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি আপনাকে দেখছিলাম আর ভাবছিলাম, শাসক দলের এই মুহূর্তে সবথেকে বোধহয় সিনিয়র সদস্য হচ্ছেন আপনি, এতদিন ধরে সংসদীয় অভিজ্ঞতা। এবার সমস্ত দিক থেকে দেখার পর যখন শিল্পমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার ঘাড়ে দেওয়া হলো, তখন আপনার কি মনে হলো যে এর থেকে মরুদ্যানে ওই ঘাস টাস ফলানো বা চাষবাস করাটা অনেক সহজ, যা অবস্থা হয়ে রয়েছে বাংলার? জীবনটাই তো চ্যালেঞ্জিং, রাজনীতি তো বটেই। সিরিয়াস রাজনীতি যারা করে, মানুষের কথা যারা ভাবে, পশ্চিমবাংলার কথা যারা ভাবে, এবং আজকের পশ্চিমবাংলায় বিজেপি সরকার, সেই সরকারের কাছে প্রতিটি চিফ মিনিস্টার থেকে শুরু করে সকল মন্ত্রিসভা, যতগুলো মন্ত্রিসভায় যারা যারা রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার, সব যা করে গেছে তাদের সমস্ত বিভাগীয় মন্ত্রীদের বা ভারপ্রাপ্ত মন্ত্রীদের প্রত্যেকেরই চ্যালেঞ্জিং। সেই হিসাবে শিল্পটাও চ্যালেঞ্জিং, কারণ শিল্পে তো কিছু করেনি, শিল্প তাড়িয়েছে। এক্স্যাক্টলি, শিল্প চলে গেছে, শিল্প বাধ্য হয়েছে। এখনও যে কটা রয়েছে সে কটাও মোটামুটি তারা বোড়া বিস্তারা বেঁধে ফেলেছিল। 19-20 যদি হতো ফলাফলে নির্বাচনী, তাহলে সেগুলোও চলে যেত। টাটার প্রস্থানটা তো ভালো বার্তা যায়নি। তারপরে 6,688, এক্স্যাক্টলি, আমি এটাই জিজ্ঞেস করি যে 6,688টা শিল্প চলে গেছে, আপনি নতুন আনবেন কি? যেগুলো চলে গেছে সেগুলোকে ফেরানো তো আগে বড় চ্যালেঞ্জ তো বটেই। এবং সেই জন্যই তো তাদেরকে উপরোধ অনুরোধ করা এবং যা যা করতে হয় সমস্ত কিছুই শিল্পমন্ত্রী হিসেবে করব, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেগুলো করবেন, এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বেরও সে ব্যাপারে তাদেরও আশীর্বাদ রয়েছে, থাকবে। তারাও খুবই অত্যন্ত সচেতন বাংলার শিল্পের ব্যাপারে। শুধু তাই নয়, তারা বাংলায় শিল্প গড়ার ব্যাপারে তারা যথেষ্ট চেষ্টা করছেন। এ ধরনের খবরও আমার কাছে রয়েছে, এবং তারা এখানে যা যা করার তারাও করবেন। ইঙ্গিত পাচ্ছেন? ইঙ্গিত পাচ্ছি, কারণ আপনার উপরে তো এই চাপটা থাকবে যে ডবল ইঞ্জিন সরকার এবার হচ্ছে, এবার যদি না হয় আর কবে হবে? নো ইঞ্জিন থেকে ডবল ইঞ্জিন, হ্যাঁ। তো ওটা তো ছিল নো ইঞ্জিন সরকার। আমি একটা কথা বলি, শিল্প করতে গেলে একটা পরিবেশ লাগে, শিল্প করতে গেলে একটা ভদ্রস্থ একটা ট্রেড ইউনিয়ন লাগে। কারেক্ট। শিল্প করতে গেলে একটা আইন শৃঙ্খলা, পুলিশি বন্দোবস্ত ব্যবস্থা, হঠাৎ করে যদি সেরকম কোনো সিচুয়েশান ক্রপ আপ করলে পরে দেখা সেরকম কোনোটাই হয়নি, সেই ভয়ে ভীত হয়ে তারপরে হচ্ছে কোলাবাজি। এক্স্যাক্টলি। এবার এই জায়গাটায় আপনার সবথেকে বড় সমস্যার জায়গা তো এই আমাদের রাজ্যটার গায়ে একটা শিল্প বিমুখ এরকম একটা তো স্ট্যাম্প পড়ে গেছে, এবং যেটা আপনার এই টাটাদের চলে যাওয়ার সময় থেকে শুরু হয়েছে। সেই স্ট্যাম্পটা সরানোর জন্য দেখুন, শুরুতে সরকার অনেকগুলো ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখছি, যেটা আমি শুরুতে বললাম, কিছু সংশোধনমূলক, এবার লোকে অপেক্ষা করে আছে উন্নয়নমূলকের জন্য। কিন্তু তার আগে আপনাকে তো কিছু প্ল্যান করতে হবে যাতে এই শিল্প বিমুখ তকমাটা চলে যায়। সেটার জন্য কী ভাবছেন? সেটার জন্য তো ল্যান্ড ব্যাংকের দরকার, সেটার জন্য ল্যান্ড পলিসি দরকার, সেটার জন্যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি দরকার, সেটার জন্যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডাস্ট্রি সেটার দরকার, সেটার জন্য ইন্টেনসিভস কিছুই নেই, কিছু করে যায়নি। আমি তো হাত রাখছি, আমি তো ডিপার্টমেন্টে প্রতিদিন যাচ্ছি, বেশ বহুক্ষণ করে থাকছি, আমার আধিকারিকদের সঙ্গে কথা বলছি, আমার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলছি, সকলের সঙ্গে কথা বলছি, হাত রাখছি। কী করে গেছে 3টে শিল্পমন্ত্রী? কিচ্ছু নেই। 3টে শিল্পমন্ত্রী কী করে গেছে?
মানে সত্যি কথা। আইদার তারা করতে পারেনি, তারা ব্যর্থ, অথবা তাদের মমতা করতে দেয়নি, দুটোর তো একটা হবে। তো খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু এটা তো আপনি দীর্ঘদিন বলে পার পেয়ে যাবেন না, লোকে আপনার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, সে তো এই তো সবে তো তোমার একটা মাস হলো, এক্স্যাক্টলি সব তো একটা মাস হলো। তবে ঘটনা আমাদের সরকার এবং টিম শুভেন্দু অধিকারী, উই শ্যাল লিভ নো স্টোন আনটার্নড। আপনি যে কথাগুলো বলছিলেন আমি দেখছিলাম, এগুলো খুব বাস্তব। ল্যান্ড ব্যাংক তৈরি, একটা ওয়ান উইন্ডো সলিউশন সবার জন্য, যাতে ফাইল আটকে না থাকে, এগুলো তো খুব জরুরি। এটা একটা সিস্টেম করে দেওয়ার মতো ব্যাপার। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বার্তা, যে বার্তাটা হয়তো আপনার পক্ষে সহজে দেওয়া সম্ভব, কারণ এই যে শিল্প বিমুখ একটা যে পরিবেশ, সেটা শুরু হয়েছিল ওই টাটার চলে যাওয়ার থেকে। তা টাটাকে অ্যাপ্রোচ করার মধ্যে থেকে, টাটাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার মধ্যে সেই বার্তাটা কি দেওয়া সম্ভব? ওটাই তো, এই মেসেজটাই তো যাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে, দেশ বিদেশের এই মেসেজটাই তো যাবে যে টাটা আবার ফিরছে। শুধু টাটা ফিরছেন, টাটার তো প্রচুর ব্যবসা রয়েছে, প্রচুর ইন্ডাস্ট্রি, সেগুলো এক্সপানশন করতে পারে, নতুন করতে পারে। আপনি কত ওদের সাথে যোগাযোগ করেছেন? না, এখনো পর্যন্ত করিনি, করা হবে নিশ্চিতভাবে, প্রয়োজন হলে যাওয়া হবে। তো সুতরাং সেগুলো ইঙ্গিত পেয়েছেন যে ওরা ফিরে আসতে আগ্রহী এই পরিবর্তনের পর? না, আমি একটা অবাক হয়ে যাচ্ছি যে একটা উৎসাহ, উদ্দীপনা শিল্পমহলে হয়েছে, এবং সেটা খুবই মানে ইঙ্গিতবাহী এবং আনন্দবর্ধক। আমি গত কয়েকদিনে যত নামি দামি প্রতিষ্ঠিত শিল্পপতিরা এসেছেন, দেখা করেছেন, কথা বলেছেন, প্রত্যেককে আমার একটাই কথা, কিছু করুন, কিছু করুন। এবং তারা করতে তারা উদ্যোগী, তারা চাইছে। আচ্ছা, তারা চাইছে, বাংলাকে ভালোবেসেই চাইছে, পশ্চিমবাংলাকে, যেহেতু তাদের কয়েক পুরুষ এখানে বহু বছর ধরে তারা, মানে এরা সবাই বাংলার লোক, পশ্চিমবাংলার সমস্ত ব্যবসায়ী, তাদের আমাদের থেকে বড় বাঙালি। আমরা বাঙালি, বাংলায় কথা বলি, কিন্তু তারাও আমাদের থেকে অনেকেই ভালো বাংলায় কথা বলে। কিন্তু তাদের অন্যান্য প্রদেশের একটা ব্যাপার থাকলেও, তাদের ব্যাকগ্রাউন্ড থাকলেও, তারা আমাদের থেকে কম বাঙালি নন। এরা কি ইদানিংকালে অন্য প্রদেশে গিয়ে বেশি বিনিয়োগ করছিলেন? হ্যাঁ, তাই তো। মহারাষ্ট্রে, এই ইউপিতে, বিহারে, রাজস্থানে, মধ্যপ্রদেশে বাধ্য হয়েছে তারা। তো সুতরাং পশ্চিমবাংলার থেকে কিন্তু শিল্পের যা যা প্রয়োজন পড়ে, শিল্প করার জন্যে একেবারে আদর্শ রাজ্য কিন্তু কোনোটা ছিল না। কারেক্ট, কোনোটা ছিল না। তো সেটাকে এইভাবে, এটা গত 15 বছর তো বটেই, তারও আগে শিল্প বিমুখতা এবং শিল্প নিয়ে কিন্তু যে স্তরে ভাবনা চিন্তা এবং ইমপ্লিমেন্ট করা, সেইটা 15 বছরও তো ছিলই না, তার আগেও সেইভাবে ছিল না। এই 15 বছরে নিজেদের কথা ভাববে না, শিল্পের কথা ভাববে, এদের অন্য ভাবনা চিন্তা ছিল। তো সেই ভাবনা চিন্তা বাদ দিয়ে এদের শিল্প ভাবনা ছিল না। মানে এই যে যাদের সাথে কথা বললেন, যারা এখানের ব্যবসায়ী, যারা অন্য জায়গায় বিনিয়োগ করছেন, তারা এখন মনে করছেন যে আমাদের এখানে ফিরে আসা বা বিনিয়োগটা এখানে নিয়ে আসার সম্ভাবনা দেখা দেবে, সেটা আপনি আশাবাদী? উজ্জ্বল সম্ভাবনা যে দেখা দিয়েছে, দেখা দেবে, এবং এখানে যে শিল্প হবে এবং শিল্প বান্ধব সরকার, শিল্প বান্ধব পরিস্থিতি এবং অনুকূল পরিস্থিতি, সেটা তারা অনুভব করছে। এটাই কিন্তু খুব সুখের, এই যে আনন্দের। এই যে সিঙ্গুরের যে জমিতে এখন সরষের চাষ হচ্ছে, সেখানে শিল্প হওয়ার মানে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে না? ওটাকে বাদ দিয়ে যা করার ভাববেন? না, ওটাকেও বাদ দেওয়া যাবে না, ওটাকেও তো মাথায় রাখতে হবে। ওখানে 15 বছরে তো শুধু মানে সেই মেলা খেলা আর ওই ডান্ডিয়া নৃত্য করে চালিয়ে দিলেন, একবারও তো কোনো শিল্পও হলো না, কৃষিও হলো না। তো করলেনটা কি 15 বছরে? করলেনটা কি? কারোর কথা আগ্রহ দেখেননি না আপনারা ভেতর থেকেও? মানে আলোচনার মধ্যেও আসেনি? না, আলোচনা কোনো ব্যাপার না। কে ওর থেকে বেশি জানে যে ও তার সঙ্গে আলোচনা করবে? ও সমস্ত কোনো ব্যাপারই ছিল না। ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে, সব জানি, এই একটা ভেবেছিল যে এখানে, কিন্তু বিজিবিএস তো প্রত্যেক বছর হতো 8বার বিজিবিএস হয়েছে। আমি সেটাও বিজিবিএস আমি সমস্ত বার করেছি, আরও কিছু বাকি আছে সেগুলো বার করতে বলেছি।
কিন্তু ব্যাপারটা যে বার করবে করতে গিয়ে থাকলে তো মানে ডিপার্টমেন্টাল ওয়াইজ আমি চাইতে বলেছি, ডিপার্টমেন্টাল কিছু নেই তো। আমি বলেছি যে 8টা বিজিবিএস হয়েছিল, তাহলে কত খরচ হয়েছে, কত লগ্নি অ্যানাউন্সমেন্ট হয়েছে, বিনিয়োগ কত তার মধ্যে সত্যি বাস্তবে বাস্তবে হয়েছে, তার মধ্যে কত নট ডান, কত হাফ ডান, কত কোয়ার্টার ডান, হ্যাঁ ইত্যাদি, সেগুলো সমস্ত আমি বলেছি। মানে কোয়ার্টার ডানও কিছু পেয়েছেন কি এখন অবধি? এখনও পর্যন্ত পাইনি। নো ডান, হাফ ডান, কোয়ার্টার ডান সবই তো হবে, কারণ সেগুলো সবই পাওয়া যাবে। তো সেগুলো সমস্ত ওই জেলা ওয়ারি কি ডিপার্টমেন্ট ওয়াইজ সেগুলো সমস্ত আমি বেশ কিছু পেয়েছি। কিন্তু কথা হলো যে কত খরচ হয়েছে আর কত এসেছে। 635 কোটি টাকার তো ওই মানে এজেন্সির কাছেই দেওয়া হয়েছে বলে তো শুনলাম, তদন্ত অ্যানাউন্সমেন্ট আপনার কি ধারণা, আপনি যেহেতু বাকি কাগজপত্র চেয়েছেন, এই সংখ্যাটা মানে 635টা গিয়ে 735 বা আরও বেশি হয়ে যেতে পারে? বাড়বে, বাড়বে। তার কারণ হচ্ছে যে আয়োজক সংস্থা ওটা যেটা করেছে সেটা তো বোধহয় একটার, তো 8টা বিজিবিএস যদি হয়ে থাকে। আচ্ছা, তারপরে স্পেনে, আচ্ছা কোনোদিন শুনেছো যে স্পেনে শিল্পের জন্য যায়? আমি তো কোনোদিন শুনিনি। স্পেন থেকে কিন্তু ঘোষণাটা একমাত্র বাঙালি লোকই করেছে, মানে সৌরভ গাঙ্গুলি করেছিল জিন্দাল এখানে কারখানা করবে, স্টিলের কারখানা, কি যেমন জায়গাটার নাম শালবনিতে। শালবনি। আচ্ছা বলো তুমি, শালবনির অ্যানাউন্সমেন্ট হয় স্পেনে গিয়ে, আর স্পেনে থেকে শিল্প আসে। এবং দুটো জিনিস বললে তুমি বুঝতে পারবে ক্লিয়ারলি যে এই সরকার শিল্প আর আর্থিক স্বাচ্ছন্দ্য মানে অর্থনীতি বা আর্থিক দিক থেকে সঙ্গতিপূর্ণ একটা রাজ্য। আচ্ছা তুমি বলো, অর্থ মন্ত্রক তুমি পূর্ণ মন্ত্রী দিলে না, ইন্ডিপেন্ডেন্ট চার্জে। এত বড় অবহেলার পরে পশ্চিমবাংলার আর্থিক অবস্থা, এর থেকে কি তুমি আশা করতে পারো? 1, 2 হচ্ছে তুমি গান গাইতে পারে, আবৃত্তি করতে পারে, নাচতে পারে, হাঁটতে পারে, এদেরকে তুমি সঙ্গে করে নিয়ে যাচ্ছ, বেশ করেছো, আমার তাতেও কোনো আমার বক্তব্য নেই, সরকারি টাকায়। কিন্তু তুমি শিল্প সচিবকেও নিয়ে যাচ্ছ, শিল্পমন্ত্রী উপেক্ষিত, শিল্পমন্ত্রীকে তুমি স্পেনে নিয়ে যাওনি। তো অল দিস আর দেয়ার। তো এগুলো থেকে অন্তত বোঝা যায় যে সরকারের মনোভাবটা কি, অ্যাটিচিউডটা কি মুখ্যমন্ত্রীর শিল্পের প্রতি, অর্থের প্রতি। তো সেইগুলোই আমরা বুঝেছি। আরেকটা জিনিস দেখুন, আমি দেখছিলাম যে একটা সময় সেই ছোটোবেলায় আমরাও যখন পড়তাম আর কি, তখন দেখতাম যে আমাদের বিরাট বড় পশ্চিমবঙ্গে একটা শিল্পাঞ্চল আছে, যেটা ওই আসানসোল, বার্নপুর ওই দিক দিয়ে চলে যায়, দুর্গাপুর, একটা এপাশে ব্যারাকপুর শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল, হুগলি নদীর দুপারে সবই তো মোটামুটি মুমূর্ষু বা বন্ধ। তুমি কি আর ধোঁয়া উঠতে দেখো? রচনা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, ওর জায়গায় খুকি করে দেখেছিল, কিসের ধোঁয়া দেখেছিল আমি বলতে পারবো না। তবে আগে গঙ্গার দুপাশে দুদিকটায়, এপার ওপার দুদিকটায় কিরকম ধোঁয়া উঠতো। এক্স্যাক্টলি। কোথায় সমস্ত কি হলো? ব্যারাকপুর বেল্ট, এই সমস্তগুলো যেন উবে গেল, মানে এই জায়গাটা শুধুমাত্র অবহেলায়, না দেখার ফলে। এখানটাতেই আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনার কাছে অগ্রাধিকার কোনটা, নতুন আনা নাকি এখন অবধি যে কটা রয়েছে আগে সেগুলোকে একটু চাঙ্গা? ঠিক আছে, তোমার 12-13টা, আচ্ছা, একটা বাদে সবই শিখ, সরস্বতী প্রেস বাদ দিয়ে সবই শিখ। হ্যাঁ, এগুলোকেও চাঙ্গা করা আর নতুন আনা, এক্সপানশন, সব কিছুটা টোটাল। আমাদের এখানে ধরুন বড় বড় যে নামগুলো আর কি ভারতের ক্ষেত্রে, আম্বানি, আদানি, এদের সবার সাথেই আপনাদের টুকটাক কথা হচ্ছে। এবার আপনি কি নিজে গিয়ে এদের সঙ্গে মিট করবেন? আমার ইচ্ছা আছে, প্রয়োজন বোধে কথা বলবো। কালকেই বোধহয় সম্ভবত মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা আছে, শুধু ইন্ডাস্ট্রি নিয়ে উনি কথা বলতে চান, সেই ইচ্ছা প্রকাশ করেছেন, আমাকে বলেছেন পরশু। তো তারপরে যদি প্রয়োজন হয় যেতে হবে, যাবো। এই বিজিবিএস এর মতো কিছু করবেন আপনারা? না, একটা তো শিল্প সম্মেলন হওয়া উচিত শিল্পপতিদের নিয়ে, কিন্তু ওই ঢক্কানি নাচ নয়, লোক দেখানো নয়, একেবারে একটা সিরিয়াসলি একটা শিল্পের একটা সম্মেলন হবে। দেশ বিদেশের শিল্পপতিরা আসবে এবং সেখানে শুধু ওই
আয়োজক সংস্থাকে অর্থ পাইয়ে দেওয়ার জন্যে নয়, সেখান থেকে কেউ কেউ কাটবনি ওখান থেকে খেলো বাড়িয়ে চারিয়ে দিয়ে বিল, না, সেসব অন্তত এই আমলে নৈব চ। মানে দেখুন, এর সঙ্গে তো অবশ্যই কর্মসংস্থানের ব্যাপারটাও জুড়ে আছে, এগুলো হ্যাঁ, আপনাদের ওটাই তো। প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। না, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে তো প্রবঞ্চনা করতে পারবো না, ঠিক। প্রতারণা করতে পারবো না। শিল্প যদি না হয় তাহলে এই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতীদের, আমাদের ঘরের ছেলে মেয়েদের কী হবে? তাহলে পরে কি এখানে তারা পরিবার ছেড়ে, বাবা মাকে ছেড়ে, স্ত্রীপুত্র কন্যাকে ছেড়ে সমস্ত তো দেশে বিদেশে রয়েছে। ঠিক এটা তো খুবই দুঃখজনক। এখানে পেলে তো আর তারা যেত না বাইরে। ঠিক। এবং এত পরিযায়ী শ্রমিক, এত পরিযায়ী তো শ্রমিক। শ্রমিক রয়েছে আমাদের এখানে। এত শ্রমিক রয়েছে এখানে। এবং আমি বলছি দুটোতেই বাংলায় কাজ, মানে হাতের কাজ, কর্মঠ, আর হচ্ছে যে পশ্চিমবাংলায় সব রকম মেধা, আনস্কিল সব রকম। ফ্লাইট অফ ক্যাপিটাল যেমন হয়ে গেল, ফ্লাইট অফ ব্রেন ড্রেন সেরকম ভাবে হচ্ছে। ব্রেন ড্রেন, ফ্লাইট অফ মেরিট, এইগুলোকে আটকানো হচ্ছে। এইগুলো তো আটকাতেই হবে। কিন্তু এটার ক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে, আপনি নিজেই বললেন, সেটা যে একটা শিল্প বান্ধব পরিবেশ ক্রিয়েট করতে হবে আগে। সরকারকে শিল্প বান্ধব হতে হবে অবশ্যই। এবং এই কনভার্সন, মিউটেশন, ফায়ার লাইসেন্স, এটসেট্রা এটসেট্রা, মিউনিসিপ্যালিটি ক্লিয়ারেন্স, কর্পোরেশন ক্লিয়ারেন্স, এইগুলো একেবারে যেন সাত বাও চলে। কারেক্ট। হ্যাঁ, এগুলো মাসের পর মাস, বছরের পর বছর, তো এগুলো তো নিরুৎসাহিত করার জন্যে। এটা অধিকাংশ আমরা যেটা শুনি, যে সমস্ত রাজ্যগুলো শিল্পের ক্ষেত্রে এগিয়ে, সেখানে একদম সিঙ্গেল উইন্ডো বন্দোবস্ত করা, ওয়ান উইন্ডো, সিঙ্গেল উইন্ডো, যে নোমেনক্লেচারই হোক, 7 তারিখে তো এগুলোকে ছেড়ে দিতে হবে। ঠিক। তারা এই পিংপং বলের মতন এদিক ওদিক সেদিক ঘুরেই বেড়াবে, যাবে আর আসবে। এইরকম একটা পরিবেশ তৈরি করার জন্য আপনি নিজের জন্য একটা নিশ্চয়ই টাইম ফ্রেম বেঁধেছেন। আপনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ, কতদিনের মধ্যে আপনি এই বেসিক আর কি তার গোড়াপত্তনটা করে দিতে পারবেন বলে মনে হয়? মাস 3 তো বটে। আরেকটা জিনিস, ধরুন এই যে পরিবেশের কথা বললেন, ইদানিংকালে প্রচুর তৃণমূলের নেতা টেতারা, তাদের উদ্দেশ্য করে লোকজন ডিম টিম ছুঁড়ছেন। এবার যদিও কুণাল ঘোষকে ডিম ছোড়ার পর 2জন গ্রেফতার হয়েছেন, এটা কি এই বার্তা দিতে যে বেশি এরকম ছোড়াছড়ি হলে এটা একটা অরাজকতার দিকে ব্যাপারটা গড়ায়, তাই জন্য এবার একটু ব্রেক কষা দরকার, এরকম কিছু কি? আমরা তো চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে, আমাদের দল চেষ্টা করছে। আমাদের দল বা আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করি না, কিন্তু এটা করছে কারা? এটা করছে তো সাধারণ মানুষ এবং তৃণমূলেরই একটা সেকশন, যারা হ্যাভ নট, কিছু পায়নি, সর্বনাশ হয়ে গেল, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারা কেটে পড়ল, তারা পাশে দাঁড়াচ্ছে না, তারা অন্য কিছু করার কথা ভাবছে, তারা বিজেপির সমস্ত নেতাদের পায়ে গিয়ে পড়ছে, যাদের ধরাধরি করছে, হ্যাঁ, বাঁচবার জন্যে। তো সেই কর্মীরা, সেই নিচুতলার কর্মীরা এবং সাধারণ মানুষ যে ক্ষিপ্ত, কারুর মাকে অপমান করেছে, কারুর বাবাকে হত্যা করেছে, কারুর স্ত্রীর শ্লীলতাহানি করেছে, কারুর ভাইটাকে, কারুর প্রিয় বন্ধুটাকে মেরে দিয়েছে, রক্তাক্ত করেছে। 15 বছরে এই ঘটনা তো কম ঘটেনি। অবশ্যই। তো এইগুলো এখন আমাদের প্রশাসনকে আর আমাদেরকে এই ওদের বাঁচাবার জন্য এখন আমাকে তো তাই করতে হচ্ছে। 4 তারিখের পর থেকে অনবরত আমাদের ছেলেদেরকে পাঠাতে হচ্ছে, নিজে যেতে হচ্ছে, আর পুলিশ পাঠাতে হচ্ছে বাঁচানোর জন্য। মানে আপনাদের এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই লোকের আবেগ এবং আইন শৃঙ্খলা দুটোর ভারসাম্য রাখা। হ্যাঁ, আমি অনেককে বলেছি, যারা এসে বলছেন না ভালো করে যেটা করছিলে সেটাই করো, যদি সেটা তৃণমূল করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় আমায় বলো, আমি তোমাদের পলিটিক্যাল প্রোটেকশন দেবো। কিন্তু কোন তৃণমূল করবে? তৃণমূলটাতে এখন এক্স্যাক্ট কি সেটাই তো কেউ জানে না। এটা তো অবধারিত ছিল, ভবিতব্য। এটা কিন্তু যারা বলার, যারা বোঝার, আমি তো কবে থেকে বলছি, যেদিন থেকে ছেড়েছি সেদিন থেকেই আমি বলছি যে দলটা কিন্তু যেদিন ক্ষমতাচ্যুত হবে সেদিনকে একেবারে এত দ্রুত এরকম অবস্থা হবে ভেবেছিলাম? এত দ্রুত ভেবেছিলাম, কিন্তু একেবারে যে 72 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে, মানে তাসের ঘরের মতন ভেঙে যাবে, মানে এত তারা ক্রুদ্ধ, ক্ষিপ্ত ব্যবহারে, এবং সেটা মূলত মমতা ব্যানার্জি। হ্যাঁ, তারপরে নিশ্চয়ই অভিষেক, মূলত মমতা ব্যানার্জি।
তাই সবাই যারা বলছেন তারা বলছেন অভিষেকের জন্য। না না না, 1 নম্বর মমতা ব্যানার্জি। তো অভিষেক বললে তখন অভিষেককে কে প্যাম্পার করলো? এই ডেপো ছেলেটাকে এই জায়গাটাকে আনলো কে? মমতা নয়। এই সমস্ত কিছুর জন্যে, এই স্ক্যাম, করাপশান, দুর্নীতি, দুর্বৃত্ত রাজ, পুলিশি রাজ আর দুর্নীতি রাজ, এই ত্রহস্পর্শের যে মানুষ ছটফট করে আজকে ডিম ছুটছে, সেটা বুঝতে হবে। তো এর জন্য দায়ী যদি কেউ হয়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি, অন্য কেউ নয়, প্রথম। কিন্তু অথচ ওনার ভাবমূর্তি এবং উনি সততার প্রতিমূর্তি, এটা তুলে ধরেই তো পরপর নির্বাচনগুলো তৃণমূল পার হয়ে যেত। না, সেটা ঠিক নয়। অমৃতাংশু, তুমি আমাকে বলছো হয়তো, ওই দিকটায় তুমি আমাকে ইঙ্গিত করছো। 2011 নির্বাচনের পরে 13 থেকে 30 পঞ্চায়েত দিয়ে শুরু হয়েছে। কোন নির্বাচনটা তুমি বলো তো? কোন নির্বাচনটা রক্তপাত ছাড়া, লাশ ছাড়া, আর বিরোধীদের দাঁড়াতে না দিয়ে বিরোধীদের ওপর মারধর করা, বাড়ি জ্বালিয়ে যাওয়া, ঘর জ্বালিয়ে দেওয়া, দোকান পুড়িয়ে দেওয়া, মারধর করা? হ্যাঁ, 26 বাদ দিলে 13 থেকে 24 কোন নির্বাচনটা লাশ আর রক্ত ছাড়া, পাত ছাড়া হয়েছে? তো সুতরাং মমতা ব্যানার্জিকে অত সহজভাবে দেখলে হবে না। মানে ওই ভাবমূর্তির বিষয়টা তাহলে আসলে বানানো, একদম বানানো, একদম বানানো। মমতা ব্যানার্জি যদি রাজনীতিটা না করে উনি যদি অভিনয় করতেন, অভিনেত্রী হতেন, দাদা সাহেব ফালকে রাখা ছিল, অস্কারে ওনার নাম যেত। কি বলছেন আপনি? হ্যাঁ, একদম বলছি আমি। অথচ দেখুন, এই প্রথম উনি যখন কোর্টে গেলেন, একটা কথা সত্যি কথা বলেছেন উনি। এইরকম মিথ্যাচার, মিথ্যাবাদী, এইরকম মানুষকে ধোঁকা দেওয়া, এইভাবে মানুষকে এক বলে এক করা, কখন কি বলছেন, কখন কি করছেন, এবেলা ওবেলা, আজকাল নিজেও জানেন না, নিজেও বোঝেন না। আর মানুষকে কী ভাবেন? মানুষকে তার ওই চারদিকে ওই ঘিরে থাকা ওই মানুষগুলোর মতন মনে করেন নাকি? পশ্চিমবাংলার মানুষকে তো বুঝিয়ে দিয়েছে এবার। 294টাই আমি দাঁড়িয়েছি। তা 294টাতেই মানে 80টা বাদ দিলে এখন 80 তো নেই, এখন কত আছে? নিজেই দুটোতে হেরেছে, দুবার হেরেছে। হ্যাঁ, সে বলছে আমি সব কটাতে দাঁড়িয়েছি, এবং দুটোতে একটা তো কিন্তু মানেননি। একটা সময় ছিল যে মমতা ব্যানার্জির ছবি, এখন তো ছবি ওর বোঝা হয়ে গেছে। ওর ছবি নিয়ে দাঁড়ানো মানে হার নিশ্চিত করা। আজকে তাহলে এত এই হাল হলো কেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকারা, ওর দুলালিগুলো ওকে ছেড়ে চলে যাচ্ছে কেন? এই ভাষাগুলো বলে, এই কথাগুলো বলে। তাহলে আমি কত আগে বুঝেছিলাম। তাহলে আমাকে অন্তত অমৃতাংশু তুমি বলো যে হ্যাঁ আমি দূরদর্শী। আপনি মানে অসম্ভব, মানে একমাত্র আপনারই আজকে বোধহয় সব থেকে আনন্দ করার দিন, কারণ আপনি ঠিক যে কথা বলে ছেড়েছিলেন আজকে আপনি দাঁড়িয়ে দেখছেন ঠিক সেটাই ঘটছে। ঠিক। আমার তো ধরুন আপনার এই মানে মন্ত্রিসভায় এরকম গুরুদায়িত্ব পাওয়ার থেকেও আপনার কাছে আমি বলেছি, যখন আমাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা বা আমাকে দলের সিনিয়ররা, জুনিয়ররা, সমবয়সীরা, যে আমি কী হচ্ছে, আমি বললাম আমি কিছু চাই না, আমার সব পাওয়া হয়ে গেছে। বলছে মানে সব পাওয়া হয়ে গেছে মানে মমতা হেরেছে আর তৃণমূলের সরকার বিদায় নিয়েছে আর আমার কিছু চাই না, আমার সব পাওয়া হয়ে গেছে। আমি তো এটাই চেয়েছিলাম। কিন্তু আরেকটা কথা বলুন, যে সুদীপ ব্যানার্জির সঙ্গে আপনার এরকম অবস্থা দাঁড়ালো, আপনি কত রকম ইঙ্গিত দিয়েছিলেন আপনার বাড়িতে, সেই এজেন্সি পাঠানোর থেকে শুরু করে, সেই সুদীপ ব্যানার্জি কিন্তু আপনাকে ছাড়ছেন না, এনডিএতে চলে এসছেন। তবে একটা কথা বলি, কোথায় গেছেন উনি, কোথায় গেছেন না, আমার সেটা দেখার দরকার নেই। আমি একে নিয়ে বেশি আলোচনাও করতে চাই না। তবে ভয় পেয়ে গেছে উত্তর কলকাতার মানুষ বা উত্তর কলকাতার তৃণমূল কর্মী। এরা যে কী করবে বা কী করতে পারে কর্তাগিন্নিকে, এ কিন্তু বলা খুব কঠিন। তবে এটা ঘটনা, বাঁচতে আমার নেতার পায়ে ধরতে হয়। আমার নেতা অমিত শাহজি। এবারে অমিত শাহজি তো আমার নেতা। একদম। হ্যাঁ, এটা আপনার স্যাটিসফ্যাকশন? এটা আমার স্যাটিসফ্যাকশান না। তারপরে আজকে নিজের অবস্থান বোঝাতে কত কিছু বলতে হয়, 60 মিনিট 70 মিনিটের গল্প বলতে হয়। হ্যাঁ, তাহলে নিজস্ব রাজনীতিটার তাহলে কী হলো? তারপরে বলতে হয় তাহলে বউয়ের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো কালেই ছিল না, কোনো কিছুতেই ছিল না। আর তা নাহলে বলতে হয় এটা কৌশলগত অবস্থান।
কারণ একজন তো ওদিকে, আপনি স্বামী কর্তা স্ত্রীর। গিন্নি বলেন, দুজন দুদিকে। স্বামী স্ত্রীর। তো সুতরাং কথা হচ্ছে যে উনি কি বলবো, যে 6-7 বার বোধহয় দল বদলেছে। মানে উনি যতবার বলেন না আমি এতবারের এমএলএ এবং সাংসদ, উনি ততবারই দল বদলেছেন। তবে আমার খুব খুশি লাগে, ভালো লাগে যখন আমি ভাবি মমতা ব্যানার্জির কথা। আজকে অনেকেই নাকি বলছে যে আমি যা 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 বলেছি সেগুলো সব মিলেছে। ঠিক মিলেছে, তারা বলছে এবং সুদীপ প্রসঙ্গেও বলছে। তো আমার এটাই আনন্দ যে তৃণমূলটা শেষ হচ্ছে, মমতা ব্যানার্জিকে সবাই ছেড়ে চলে যাচ্ছে, এটাতেই আমার আরও যেন আনন্দের ওপর আনন্দ। আজকে যে ওনারা হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নেমেছিলেন, তাতে হকার উচ্ছেদের কথা তো মমতা ব্যানার্জি বলেছিলেন কদিন আগে। ওই বললাম না, ওনার সকালেবেলা বিকেলে চেঞ্জ, আজ বলা কাল চেঞ্জ, উনি তো চেয়েছিলেন। এখন উনি আজকে বলেছেন যে এদের পুনর্বাসন। এখন মুশকিল হচ্ছে যে মমতা ব্যানার্জি বসাবেন, মমতা ব্যানার্জি যারা ট্রেড ইউনিয়ন করে বা করতো, তারা সমস্ত ওই সমস্ত আদরের তোলাবাজ ভাইয়েরা সমস্ত বসিয়ে দিয়ে যাবে সর্বত্র। মানুষ হাঁটতে পারবে না, ফুটপাত নেই, রাস্তা নেই, সেটাও তো ভাবতে হবে নাকি? ঠিক না, সেটা ভাববো না। কিন্তু এটাই আপনাদের এবং চ্যালেঞ্জ। পয়সা নিয়ে প্রতিদিন পয়সা তোলা হয়, মাসোয়ারা আছে, পয়সা আছে, সমস্ত কিছু, এবং বসানোর জন্যে টাকা আছে, ডালার জন্যে টাকা আছে। এই পয়সাগুলো গত 15 বছর ধরে তৃণমূলীরা রোজগার করেছে। কোথায় কি দিয়েছে, কি পাঠিয়েছে আমি বলতে পারবো না, কিন্তু কথা হলো সেদিকে তো তাকালেন না। এই তো অল্প কিছুদিন আগে, নির্বাচনী বোধহয় মাস 2 আগে, উনি হকার উচ্ছেদের কথা বলেছিলেন না, ঘোষণা করেছিলেন না, ঠিক মিটিং করে। তাহলে আজকে নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করছেন। তার দুপাশে কুণাল ঘোষ এবং দোলা সেন আচ্ছা, আর কাউকে দেখা যাচ্ছে না, আর কাউকে দেখা যাচ্ছে না। কৌশলগত কারণেও যাকে রাখা হয়েছে, উত্তর কলকাতার এমপি যাকে রেখেছেন, আমি তো বলবো যে আমি ছেড়ে দিয়ে এসেছিলাম, এই বুকের পাটা দেখাক, এমপি সিট ছেড়ে দিয়ে জিতে যাক, দল যাকে প্রার্থী করবে আমার দায়িত্ব ইলেকশন এজেন্ট হয়ে তার 2.5 লক্ষ ভোটে তাকে জেতাবো কলকাতা উত্তর থেকে, 2.5 লক্ষ ভোটে জেতাবো। এসআইআরই তো বলে দিচ্ছে 92,000-এ লড়াইটা কিন্তু আমার সঙ্গে সুদীপের ছিল না, লড়াইটা ছিল আমার সঙ্গে মমতার। লাস্ট 1 সপ্তাহ তো মমতা লড়লো, ঠিক, এবং সেটা তো মমতা স্বীকার করেছে, মিটিংয়ে বলেছে যে আমি না নামলে কলকাতা উত্তর হাতছাড়া হয়ে গেছিল। সারাদিন মনিটরিং করেছেন একটা কেন্দ্রে, গুন্ডা, বদমাস, ইমাম সাহেবদের ফোন করা, পুলিশের সিপি থেকে ওসি, ডিসি থেকে জয়েন্ট কমিশনার, চিফ মিনিস্টার ফোন করেনি এরকম কেউ ছিল। তাতে 92,000, আর এসআইআরে বাদ গেছে কত? 4,47,000। আচ্ছা, 4,47,000 যদি জেনুইন ভোট থাকতো, অমৃতাংশু বাদ যেত, তাহলে তো একটা ব্রিগেড প্রতিবাদ হতো, একটা ব্রিগেড হতো। কোথাও কোনো প্রতিবাদ নেই, কোনো কোনো প্রতিবাদ রাজ্যে নেই তো? কোথাও সেইভাবে প্রতিবাদ নেই। একটা ব্রিগেডে প্রতিবাদ হতো, কই হয়নি তো। তো এই সমস্ত মানুষেরা লেকচার দেবে, বড় বড় কথা বলবে, আর মানুষ শুনবে। 80 বছর বয়স হয়েছে। তো সুতরাং যাই হোক, মানুষ সবাইকে জানে, সে মানুষ, এইটা আমার গর্বের, আমি বুক ঠুকে বলতে পারি, পশ্চিমবাংলার মানুষ, কলকাতার মানুষ, কলকাতা উত্তরের মানুষ আমাকেও জানে, আমাকেও চেনে, ওকেও জানে, ওকেও চেনে। আপনি তো নিজে এতদিন ধরে রাজনীতি করেছেন, এত অভিজ্ঞ আপনি এ ব্যাপারে। এই যে তৃণমূলের বর্তমান অবস্থানটা, মানে ধরুন ওই তৃণমূলেরই একটা অংশ তারা সংসদে এনডিএর সাপোর্টার, তাদেরই একটা অংশ বিধানসভায় আপনাদের বিরোধী, মানে সেই অর্থে প্রধান বিরোধী দল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থানটা কোনখানটায়, এবং তিনি নিজে এই নিয়ে দ্বিতীয়বার হারটাকে মানতে না পেরে আবার আদালতে চলে গেছেন। দেখো, জন্মালে মৃত্যু আছে, গণতান্ত্রিক বন্দোবস্তে তুমি জিতবে, তুমি হারবে, তুমি সরকার গড়বে, তুমি পড়বে, কিন্তু মমতা ব্যানার্জি মেনে নিতে পারে না, রিজাইনও করে না, আবার কোর্টে দৌড়োয়। এবার কি বলে দেখা যায়, কি বেরোয় দেখা যায়। আবার এটাও ঘটনা, মমতা ব্যানার্জি কিন্তু এই হাল, এই দশা এই সুদীপ ব্যানার্জিদের মতন লোকেদের জন্য।
তার কারণ হচ্ছে যোগ্য এবং পলিটিক্যাল এলিমেন্টদের বাদ দিয়ে এই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকাদের, তারপরে হচ্ছে গিয়ে ফ্যাশন প্যারেড নাকি বিধানসভাটা তো ফ্যাশন প্যারেড নয়, বিউটি পার্লার নয়। এর বউকে দাঁড় করাচ্ছে, তার বউকে দাঁড় করাচ্ছে। তো এগুলো একবার আধবার মানুষ হজম করে নেয়, বারবার হজম করে না, করবেও না। এবং সেটার কিন্তু প্রতিক্রিয়াটা, রাগ ক্ষোভটা সার্বিকভাবে গিয়ে পড়ে। এবার তো তাই হলো, কিউমুলেটিভ এফেক্ট হলো। মানে দেখুন, এই 26-এর নির্বাচন স্ট্র্যাটেজিক্যালি হয়তো এই মুহূর্তে এনডিএ যেরকম সমর্থনটা নিয়েছে, কিন্তু এদের সম্পর্কে আপনি যেরকম বলছেন, দলকে কি সতর্ক করবেন যে একটু একটু করে এবার কাছে ঘেঁষতে ঘেঁষতে এখন সমর্থনের পরে যদি দলের মধ্যে ঢুকতে চায় তাহলে আলটিমেটলি দলের বিপদ? আমার মনে হয় না সেরকম কিছু ঘটবে, আমার মনে হয় না। আমার বিজেপি একটা দল উইথ এ ডিফারেন্স। বিজেপি কিন্তু আর 5টা দলের মতন ভারতবর্ষের বা বাংলার বা অন্য রাজ্যের মতন যেন কেউ না ভাবে। বিজেপির একটা নিয়ন্ত্রণ আছে, একটা ডেমোক্রেসি আছে। বিজেপিতে আলোচনা হয়, একটা বিষয় নিয়ে একবার নয় একাধিকবার আলোচনা হয়, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কয়েকবার সেটা নিয়ে ভাবা হয়। তো সুতরাং দেশের হিতে, রাষ্ট্রের হিতে, মানুষের কল্যাণের জন্য বিজেপি কিন্তু সব কিছু করতে প্রস্তুত আছে। কিন্তু রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, মানব কল্যাণে ব্যাহত হবে, এরকম ধরনের কোনো মানুষের বা কারুর রেয়াত কিন্তু বিজেপিতে নেই। এমনিতে দেখুন, আপনারা ক্ষমতা আসার পর লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণার ভাণ্ডার হয়েছে, আয়ুষ্মান ভারত এসছে, যা যা বিভিন্ন প্রকল্পগুলো আসে সেগুলো সব চলে ঠলে এসছে। কিন্তু আপনার নিজের পার্সোনাল টার্গেট কি এটা থাকবে যে লোকের ভাতা নয়, নিজেরা মাইনে পাবে, সেই পরিস্থিতি আপনি করে দেবেন? ওরা দুটো হাতে কাজ পাবে, চাকরি পাবে, রোজগার করবে যোগ্যতা অনুযায়ী, কর্মসংস্থান হবে যোগ্যতা অনুযায়ী, কাজ পাবে, চাকরি পাবে। চাকরি বিক্রি হবে না, নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে, ঘর সংসার করবে, প্রতিপালন করবে, মা বাবাকে দেখবে, স্ত্রী পুত্র কন্যাকে দেখবে, তাদের মানুষ করবে, তারা পড়াশোনা করবে। এ কি ভিক্ষার ওপর বেঁচে থাকা? ভাতা নিশ্চয়ই একটা সময়ের জন্য প্রয়োজন পড়ে, দিতে হয়, বাট সেটা তো পার্মানেন্ট কোনো একটা সলিউশন হতে পারে না, পার্মানেন্ট বন্দোবস্ত হতে পারে না। এইটা বলার পর আমাদের তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা রইল যে আপনি সত্যিই একজন, আমরা গোটা বাংলা এই মুহূর্তে চায় যে একজন যিনি শিল্পমন্ত্রী হয়েছেন তিনি ব্যতিক্রমী শিল্পমন্ত্রী হিসেবে চিহ্নিত হয়ে থাকুন, যার আমলে অন্তত বাংলায় শিল্প চলে যাওয়ার বদলে শিল্প ফিরে এসেছিল। আমি এইটুকুনি বলতে পারি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মানে তার মুখ্যমন্ত্রিত্বে পশ্চিমবাংলায় শিল্প আসবে, শিল্প যাবে না। আমরাও সেটা চাইব। আপনাকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল এই ব্যাপারে।